আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি রিদিতা রেজা এবং আমি গোলাম মুর্তজা। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি যথারীতি সিটিসেল সংবাদ শিরোনাম। গিলানিকে প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষণা করেছে পাকিস্তান সুপ্রিম কোর্ট, করণীয় নিয়ে ক্ষমতাসীন পিপিপির বৈঠক। আশুলিয়ার বন্ধ কারখানা খুলে দেবার নির্দেশ নিয়ে হাইকোর্টের রুল, শনিবারের মধ্যে খোলার আশা সরকারের। জামায়াত নেতা মীর কাসিম আলীর জামিন আবেদন নাকচ, ট্রাইব্যুনালে 5 জুলাই অগ্রগতি প্রতিবেদন দেওয়ার নির্দেশ। প্রকাশিত হল বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, জানা যাবে বাংলাদেশের স্বাধীনতার সঠিক ইতিহাস, বললেন প্রধানমন্ত্রী। এবং সাউথ আফ্রিকার কাছে হেরে পরাজয়ের বৃত্তেই বাংলাদেশ, ঘুরে দাঁড়ানোর ম্যাচে শুধু সান্ত্বনার সাহস অর্জন। এছাড়াও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদে থাকছে কিংবদন্তি শিল্পীদের বিভিন্ন পণ্য নিলামে ওঠার খবর। এবারে পুরো সংবাদ। প্রধানমন্ত্রী পদে ইউসুফ রাজা গিলানিকে অযোগ্য ঘোষণা করেছে পাকিস্তানের সুপ্রিম কোর্ট। প্রধানমন্ত্রী পদ শূন্য ঘোষণা করতে আদালতের নির্দেশে পাকিস্তানের ইতিহাসে এই প্রথম। আদালত অবমাননার মামলায় গিলানি 26 এপ্রিল দোষী সাব্যস্ত হওয়ায় ওই দিন থেকেই রায় কার্যকর হবে। করণীয় ঠিক করতে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী সহ পিপিপির নেতারা। অপূর্ব স্টেনলি গমেজের রিপোর্ট। প্রথমে সেনাবাহিনীর সঙ্গে প্রশাসনের সম্পর্কে টানাপোড়েন, পরে শীর্ষ আদালতের সঙ্গেও গিলানি সরকারের সম্পর্কের অবনতি। প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি সহ বিভিন্ন ব্যক্তির দুর্নীতির মামলা পুনরুজ্জীবিত করতে আদালতের নির্দেশ পালনে ব্যর্থ হওয়ায় আদালত অবমাননার মামলায় 2 মাস আগে প্রতীকী শাস্তি পান গিলানি। এরপরই নওয়াজ শরীফের মুসলিম লীগ এবং ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ আদালতে রিট আবেদন করেন। শুনানি শেষে প্রধানমন্ত্রীর পক্ষে স্পিকারের রুলিংকে বাতিল করে দিয়ে প্রধান বিচারপতি ইফতেখার মোহাম্মদ চৌধুরীর নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চ প্রধানমন্ত্রীকে অযোগ্য ঘোষণা করে আদেশ দেন। আদেশে নির্বাচন কমিশন প্রধানমন্ত্রীর পদ শূন্য ঘোষণার পর প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিকে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। তবে এ রায়ে আদালত সংবিধান ভঙ্গ করেছে বলে অভিযোগ অ্যাটর্নি জেনারেলের। গিলানি তার মামলা পর্যালোচনার জন্য আবেদন করতে পারবেন, তবে পিপিপির নির্বাহী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আদালতের আদেশ মেনে নেয়ার। পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে মখদুম শাহাবুদ্দিন এবং আহমদ মুখতারের নাম নিয়ে আলোচনা চলছে। অপূর্ব স্ট্যানলি গমেজ, চ্যানেল আই। আশুলিয়ার বন্ধ সব গার্মেন্টস কারখানা কেন অবিলম্বে খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। 300 কারখানা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত কেন অবৈধ ও বেআইনি হবে না এবং কারখানাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়েও রুল দেওয়া হয়েছে। পরাগ আজিমের রিপোর্ট। বেতন বাড়ানোর দাবিতে টানা শ্রমিক বিক্ষোভের পর 16 জুন আশুলিয়ার সব গার্মেন্টস কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে তৈরি পোশাক মালিকদের 2টি সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ। এ নিয়ে হাইকোর্টে রিট করেন বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার ফেডারেশনের সভাপতি সহ 3টি গার্মেন্টস শ্রমিক সংগঠনের নেতারা। রিটের শুনানির পর আদেশ দেন হাইকোর্ট বেঞ্চ। 13-1 স্পষ্ট বলেছে যে কোনো ফ্যাক্টরিতে যদি অবৈধ বেআইনিভাবে ধর্মঘট হয় সেই ফ্যাক্টরিকে মালিক বন্ধ করতে পারে, 300 ফ্যাক্টরি অ্যাসোসিয়েশন বন্ধ করতে পারে, এরকম কোনো বিধান কোনো আইনেই নাই। রেসপন্ডেন্ট বিজেএমইএ, বিকেএমইএ আর আইজি পুলিশ আর 3 জন মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আর বাণিজ্য মন্ত্রণালয়। যদি দৃষ্টি আকর্ষণ করা যায় যে এগুলো আইন অনুযায়ী হচ্ছে না, যেটা সাহায্য করবে সেই মিটিংকে একটা ফলপ্রসূ সিদ্ধান্তে আসতে। আর পুলিশকে যেটা বলা, সরকারকে যেটা বলা যে এখানে নিরাপত্তা সবাই চায়, মালিক শ্রমিক সবাই চায়, মিল কারখানার নিরাপত্তা এটা তো জাতীয় অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। এখানে নিরাপত্তা দেওয়া উচিত প্রায়োরিটি বেসিসে। তো সেটাও কোর্ট বলেছে যে কেন নির্দেশ দেওয়া হবে না যে সরকার আরও যথাযথ ব্যবস্থা করে না নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে। রিটের পক্ষে যুক্তি তুলে ধরেন গার্মেন্টস শ্রমিক সংগঠনের নেতারা। এই যে এখন বন্ধ করলো, বন্ধ করাতে যে 5 লক্ষ শ্রমিক এখন তারা যে এই কয়েকদিনের যে বেতন, এই বেতন দিবে কে এখন?
নিরহ যারা সাধারণ শ্রমিক তারা তো বেতন পাবে না সেটা এখানে। বিষয়টির দ্রুত সমাধান না হলে সামনে আরও কিছু নির্দেশনা দেওয়ার কথা বলেছেন আদালত। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। শনিবারের মধ্যে আশুলিয়ায় তৈরি পোশাক কারখানাগুলো খুলে দেওয়া নিয়ে সিদ্ধান্ত হবে বলে আশা করছে সরকার। পোশাক শিল্পের সংকট ব্যবস্থাপনা বিষয়ে কোর কমিটির বৈঠক শেষে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী জানিয়েছেন, বুধবার শ্রমিক নেতাদের সঙ্গে আরও একটি বৈঠক শেষে গার্মেন্টস কারখানাগুলো খোলার সময় ঠিক করা হবে। রিজভি নাজের রিপোর্ট। প্রায় সপ্তাহখানেক হলো আশুলিয়ায় গার্মেন্ট শিল্পে অস্থিরতা, শ্রমিক অসন্তোষ, ভাঙচুর, সড়ক অবরোধ। প্রতিবাদে 17 জুন রোববার থেকে প্রায় 350 কারখানা বন্ধ রেখেছে বিজিএমইএ। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের চিহ্নিত করে শাস্তি না দিলে সারা দেশের গার্মেন্ট শিল্প বন্ধেরও হুমকি দিয়েছেন পোশাক শিল্প মালিকরা। এ অবস্থায় প্রধানমন্ত্রীর নির্দেশের পর স্থানীয় সংসদ সদস্য, বিজিএমইএ বিকেএমইএ সভাপতি এবং শিল্প পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসেন শ্রম প্রতিমন্ত্রী। আমরা মালিকদের অনুরোধ করছি যে কারখানা খুলে দিতে, আর শ্রমিকদেরও অনুরোধ করছি তারা যাতে কাজটা করে, আর কিভাবে খোলা যায় এটা আমরা আলোচনা পর্যালোচনা করেছি। কালকেও আমি শ্রমিক প্রতিনিধিদের সাথে কথা বলবো এবং মূল কথাটা আপনারা আশা করি যে শনিবারের মধ্যেই আপনারা বাস্তবও দেখতে পাবেন, কাজেও সবকিছু দেখতে পারবেন। আন্দোলনরত শ্রমিকদের মূল দাবি মজুরি বৃদ্ধির। সংকট ব্যবস্থাপনা বিষয়ে কোর কমিটির বৈঠকে উঠে আসে, সর্বশেষ 2010 সালে মজুরি বেড়েছে তৈরি পোশাক শিল্পে। এর মধ্যে গত 2 বছরে মূল্যস্ফীতি হয়েছে বহুগুণ। আমরা ফ্যাক্টরি বাংলাদেশে করেছিলাম ফ্যাক্টরি চালানোর জন্য, ফ্যাক্টরি বন্ধ রাখার জন্য নয়। যে কোনো বিষয় আমাদের আলোচনা হতে পারে। এটাই ললেসনেস, ভ্যান্ডালিজম, এটা চলতে পারে না। When we get the certain environment to open, ইনশাল্লাহ আমরা এক মুহূর্ত দেরি করব না। আমরা যেটা বলেছি, আমাদের কেউ প্রতিপক্ষ না। কিন্তু বৈঠকে বিজিএমইএ এবং বিকেএমইএ প্রতিনিধিরা কারখানা খুলে দেওয়ার ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখান, তবে সুরক্ষার নিশ্চয়তা চেয়েছেন তারা। রিজভি নাওয়াজ, চ্যানেল আই, ঢাকা। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াত নেতা মীর কাশেম আলীর জামিন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রথম ট্রাইব্যুনাল। 5 জুলাই তাকে হাজির এবং ওই দিনই অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে তদন্ত সংস্থাকে আদেশ দেন আদালত। মাজহারুল হক মান্নার রিপোর্ট। ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে সকালে ট্রাইব্যুনালের হাজতখানায় আনা হয় গ্রেপ্তার হওয়া জামাতের কার্যনির্বাহী কমিটির সদস্য মীর কাশেম আলীকে। পরে তাকে হাজির করা হয় প্রথম ট্রাইব্যুনালে। তার উপস্থিতিতে আদেশ দেওয়া শুরু করেন আদালত। এতে প্রথমেই দুপক্ষের বক্তব্য আলোচনা করার পর জামিন দেওয়ার ক্ষেত্রে 1973 সালের আইন, বিধি ও অন্যান্য ক্ষেত্রে কি বলা আছে তার ব্যাখ্যা দেওয়া হয়। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের জামিনের কোনো বিধান নাই। তার বিরুদ্ধে প্রসিকিউশনের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা ইত্যাদির অভিযোগ যেহেতু তদন্তাধীন এবং সুষ্ঠু ইফেক্টিভ তদন্ত কার্যের অগ্রসর করার স্বার্থেই এই পর্যায়ে তার জামিনের কোনো গ্রহণযোগ্য স্বাস্থ্যগত এবং অন্য কোনো গ্রহণযোগ্য জামিন বিবেচনার কোনো সুযোগ না থাকায় এই পর্যায়ে ট্রাইব্যুনাল তার জামিন নামঞ্জুর করেছে। জেল হাজতেই থাকবে। আগামী 5 তারিখে তিনি 5 জুলাই তাকে ট্রাইব্যুনালে হাজির করার জন্য বলা হয়েছে এবং তদন্ত সংস্থাকে নির্দেশ দিয়েছে এই সময়কালে ওই সময় প্রতিবেদন দাখিল করার জন্য। মীর কাশেম আলীর জামিন নেওয়ার পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে বলে মন্তব্য করেন তার আইনজীবী। মীর কাশেম আলী সাহেব একটা রাজনৈতিক দলের নেতা হওয়ার কারণে এবং বিশেষ করে উনি মিডিয়ার ব্যক্তিত্ব হওয়ার কারণে, বাংলাদেশে ওনার শক্তিশালী দুটো মিডিয়া আছে, সেটা একটা প্রধান কারণ আজকে তাকে এই মামলার আসামি করে এই মামলাতে গ্রেপ্তার করার জন্য আবেদন করা এবং পরবর্তীতে কোর্টের আদেশ পাওয়া। একই দিনে দ্বিতীয় ট্রাইব্যুনালে জামায়াতের আরেক নেতা কামারুজ্জামানের আবেদনের উপর আদেশ দেন। এতে শব্দগত কিছু পরিবর্তন করে অভিযোগ গঠন করে দেয়া আদেশ বহাল রেখে কামারুজ্জামানের আবেদন নিষ্পত্তি করা হয়। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 75-এর 15ই আগস্ট ঘাতকের বুলেটে নিহত হবার 37 বছর পর প্রকাশিত হল বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী। গণভবনে ইউনিভার্সিটি প্রেসের পক্ষ থেকে গ্রন্থটি জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানার কাছে হস্তান্তর করা হয়। রিপোর্ট করছেন তারিকুল ইসলাম মাসুম। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ডায়েরি থেকে রচিত হয়েছে তাঁর অসমাপ্ত আত্মজীবনী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানার তত্ত্বাবধানে এ আত্মজীবনী প্রকাশ করেছে ইউনিভার্সিটি প্রেস লিমিটেড। সন্ধ্যায় গণভবনে বইটি দুই বোনের কাছে হস্তান্তর করেন প্রকাশক। বইটি সংকলনের সাথে সংশ্লিষ্টরাও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। 1946 সাল থেকে বিভিন্ন সময়ে কারাগারে বন্দী অবস্থায় বঙ্গবন্ধু ডায়েরিতে যা লিখেছেন তার সংকলন এ আত্মজীবনী। স্বাধীনতার আগে ও পরে এবং বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর নানান প্রতিকূলতার মধ্যে মূল্যবান এ লেখা আগলে রাখার নানান ঘটনা বর্ণনা করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন দুই বোন শেখ হাসিনা ও শেখ রেহানা। আগরতলা মামলার সময় আব্বা যখন ক্যান্টনমেন্টে বন্দি, যখন মামলা শুরু হয়ে গেছে তখন আমরা মাসে 2 বার করে দেখা করতে যেতে পারতাম ভিতরে। তা আমি একদিন ছোট খাটিয়ার মতো দেওয়া ছিল, তার উপরে বসা, তো আবার বালিশের নিচে দেখে একটা খাতা, তা আমি হঠাৎ বের করে পড়তে শুরু করি। আব্বা আমার হাত থেকে এটা নিয়ে বলে, এখন পড়িস না, আমার মরার পরে পড়িস। তো এই যখনই ওই খাতা আমি পড়তে যেতাম আমার শুধু ওই স্মৃতিটা মনে আসতো। যে আব্বার নিজের হাতের লেখা, মানে মনে হচ্ছে যে আমরা দুই বোন কি বেয়াদবি করছি, এটা খুলে পড়বো, একটা প্রাইভেসি, আমরা ছাড়া কে করবে এটা। আর অন্য কারো হাতে গেলে একটা শব্দ যদি বদলায় দেয় তাহলে তো সম্পূর্ণ জিনিসটা বদলাই যাবে। বঙ্গবন্ধুর লেখা অবিকৃত অবস্থায় প্রকাশ করা হয়েছে এবং এই লেখা পড়ে নতুন প্রজন্ম বাংলাদেশের জন্মের বিষয়ে নানান তথ্য জানতে পারবে। জানা যাবে বাঙালির সংগ্রামের ইতিহাস। যারা এই বইটা পড়বে তারা মানে বাংলাদেশের জন্মের ইতিহাস, আমাদের ভাষা আন্দোলনের ইতিহাস, পার্টিশনের আগের অবস্থা, তা ঠিক পার্টিশন হওয়ার পর সেই পাকিস্তান আমলের বিভিন্ন ঘটনা, অনেক কিছু জানতে পারবেন। এবং আমি যেটা ওই সময় হয়তো অনেকে আব্বার সাথে ঘনিষ্ঠ ছিলেন, পরবর্তীতে অনেকে ছিলেন না, অনেকের অনেক রকম ভালো কাজও আছে, অপকর্ম আছে, সবই আছে, কিন্তু আমরা কিন্তু এখানে কোনো কিছু হাত দেই নাই। ঠিক যেটা যেভাবে যা উনি লিখে গেছেন, যেভাবে লিখে গেছেন ঠিক সেইভাবে আমরা রেখে দিই। আমাদের নতুন প্রজন্মকে জানতে হবে। এবং অনেকে যারা সত্যি দিয়ে মিথ্যা দিয়ে লেখে, অনেক গল্প লেখে, দেখি, কিছু বলি না, থাক কিছু তো লেখে, কিন্তু এটা তো আর কেউ বদলাতে পারবে না যেটুকু যা লেখা। বাংলা, ইংরেজি, উর্দু সহ বিভিন্ন ভাষায় সংকলিত বঙ্গবন্ধুর আত্মজীবনী গ্রন্থটির প্রকাশনা উৎসব করা হবে শিগগিরই। তারিকুল ইসলাম মাসুম, চ্যানেল আই, ঢাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবেলায় তৃণমূল পর্যায় থেকে সাংগঠনিক শক্তি জোরদার করতে বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছে আওয়ামী লীগ। এ নিয়ে সাংগঠনিক সম্পাদকের সঙ্গে বৈঠক করেছেন দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। বৈঠকের পর জানানো হয়েছে ডিসেম্বরের মধ্যে দলের কাউন্সিল হবে। সোমা ইসলামের রিপোর্ট। সকালে ধানমন্ডি 3 নম্বর আওয়ামী লীগ কার্যালয়ে সব সাংগঠনিক সম্পাদক এবং যুগ্ম সাধারণ সম্পাদকদের সঙ্গে বৈঠক করেন দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। এজেন্ডা একটাই, আগামী জাতীয় সংসদ নির্বাচনে চ্যালেঞ্জ মোকাবেলায় বিভিন্ন প্রস্তুতি। বিশাল এই প্রস্তুতিতে সারা দেশের তৃণমূল পর্যায়কে ঢেলে সাজাতে কাজ শুরু করে দিয়েছে আওয়ামী লীগ এবং সেই সঙ্গে সাংগঠনিক শক্তিকে জোরদার করতে নেওয়া হয়েছে সুনির্দিষ্ট কর্মসূচি। আগামীতে সংগঠনকে শক্তিশালী করে আগামী নির্বাচনে চ্যালেঞ্জ মোকাবেলায় এখনকে সংগঠনকে সর্বস্তরে সুসংগঠিত করে গড়ে তুলবেন। তৃণমূল পর্যায় থেকে সংগঠনকে ঢেলে সাজানোর উদ্যোগে আমরা ইতিমধ্যেই সারা দেশের প্রতিটি জেলা, উপজেলা এবং ইউনিয়ন ওয়ার্ড লেভেল থেকে আমরা কাউন্সিলের কর্মকাণ্ড শুরু করেছি। আমরা আশা করি যে আমরা হয়তো এবছরের ডিসেম্বরের মধ্যেই বা যথাযথ সময়ে আমরা আমাদের কাউন্সিল শেষ করতে সক্ষম হব। পরে বর্তমান রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে কথা বলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। আবারও জানিয়ে দেন, তত্ত্বাবধায়ক ছাড়া সুষ্ঠু নির্বাচনের কোনো ফর্মুলা থাকলে বিএনপিকে তার সংসদে এসে জানাতে হবে। আমরা কোনো অসাংবিধানিক দাবি আমরা মেনে নিতে রাজি নই, কোনো অসাংবিধানিক পন্থাও আমরা যেতে রাজি নই। আগামী জাতীয় সংসদ নির্বাচন আবার সুষ্ঠু নিরপেক্ষ হবে। এই ব্যাপারে যদি বিরোধী দলের কোনো ভালো পরামর্শ থাকে এই নির্বাচনটাকে আরও সুষ্ঠুভাবে করার জন্য, আরও নিরপেক্ষ করার জন্য, সেটা তারা এসে জাতীয় সংসদে এসে তারা প্রস্তাবনা দিতে পারেন। 23 জুন আওয়ামী লীগের 63তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নানা কর্মসূচি হাতে নিয়েছে আওয়ামী লীগ এবং 11 জুলাই থেকে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনগুলোর কাউন্সিল শুরু হচ্ছে। সোমা ইসলাম, চ্যানেল আই, ঢাকা।
সরকারের দুঃশাসনে সংসদ, বিচার এবং নির্বাহী বিভাগ রাষ্ট্রের এই ৩ স্তম্ভ মুখোমুখি অবস্থান নিয়েছে বলে দাবি করেছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণবিরোধী এই সরকারকে বিদায় নিতে হবে। চকন মালিথার রিপোর্ট। মুক্তি পাওয়ার পর জেলগেট থেকে আবার আটক হওয়া জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি, সাধারণ সম্পাদক সহ আটক সকল নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ। নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে দলের নেতারা অভিযোগ করেন, সরকার গণতন্ত্রের পথ রুদ্ধ করেছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাষ্ট্র পরিচালনায় সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে। রাষ্ট্রের প্রধান 3টি যে প্রতিষ্ঠান, ওই পার্লামেন্ট, সংসদ, ওই বিচার বিভাগ আর সেই অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসন, এই 3টির মধ্যে আপনি পরস্পর মারামারি শুরু করে দিয়েছেন। ওই বিচার বিভাগ আর সংসদের মধ্যে কেমন কি যুদ্ধ বেঁধে গিয়েছিল। আপনার এই দুঃশাসনের কারণে আজকে দেশ এই অবস্থায় এসে পৌঁছেছে। আটক নেতাদের অবিলম্বে মুক্তি দাবি করেন মির্জা ফখরুল। গার্মেন্টস শিল্প আপনারা ধ্বংস করে দিচ্ছেন আপনাদের ব্যর্থতার কারণে। আজকে বিদেশ থেকে শ্রমিকরা ফেরত আসছে আপনাদের অযোগ্যতার কারণে। এই সরকার আজকে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এই সরকার আজকে গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এই সরকার আজকে আমাদের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সুতরাং এই সরকারকে চলে যেতে হবে। নেতাদের মুক্তির দাবিতে 21 ও 23 জুন বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। ইস্টার্ন ব্যাংক বিরতি নিচ্ছে। আর বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে নিয়ে ফিরছি। সিরিয়ায় সহিংসতা বন্ধে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার আহ্বান, সংকট নিরসনে একযোগে কাজ করবেন ওবামা, পুতিন। বিরতির পরে আবার আমন্ত্রণ। চ্যানেল আই সংবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দ্রব্যমূল্যে ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিয়েছে সরকার, তাই সাধারণ মানুষের জীবন মান উন্নত হয়েছে। বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের 2য় শ্রেণীর কর্মকর্তা এবং 3য় ও 4র্থ শ্রেণীর কর্মচারী নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে তিনি বলেন, ব্যয় বাড়ার সাথে সাথে মানুষের আয়ও বেড়েছে। প্রতিনিধি দলের নেতারা বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরলে তা সমাধানের আশ্বাস দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, গ্রামের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার। একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমরা কিন্তু দ্রব্যমূল্য এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে একটা সহনশীল পর্যায়ে নিয়ে আসা এবং সেই সাথে সাথে প্রতিটি জিনিস মানুষের ক্রয় ক্ষমতা আওতার মধ্যে থাকে, আমরা কিন্তু সেই ব্যবস্থা করেছি। আমাদের লক্ষ্যটাই কিন্তু সবসময় যে নিম্ন আয়ের মানুষ বা যারা গরিব মানুষ, যারা সাধারণ মানুষ, তাদের জীবনটাকে সচ্ছল করা, তাদের জীবনের ন্যূনতম প্রয়োজনটা যেন তারা মেটাতে পারে সে ব্যবস্থা করা। এবারে অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামে ক্ষুদ্র পাদুকা শিল্প গ্রুপের নবনির্বাচিত কর্মকর্তাদের অভিষেক অনুষ্ঠান হয়েছে। উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বারের ভাইস প্রেসিডেন্ট এবং এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নুরুন নেওয়াজ সেলিম, সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সুলাইমান, কাউন্সিলর জহির আহমদ চৌধুরী, রেখা আলম, আহমদুর রহমান, আমিনুল ইসলাম, মোহাম্মদ ইরশাদুল্লাহ কুরাইশি এবং অন্যান্যরা। থাকছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদ। কিংবদন্তি পপ শিল্পী এলভিস প্রিসলি এবং মাইকেল জ্যাকসন, হুইটনি হিউস্টন এবং অ্যামি উইনহাউসে ব্যবহার করা পণ্য নিলামে উঠেছে। 23 ও 24 জুন ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে নিলাম হবে। হুইটনি হিউস্টনের পোশাক, জুয়েলারি এবং পাসপোর্ট সহ 43টি পণ্য নিলামের জন্য তোলা হবে। এলভিস প্রিসলির সানগ্লাস এবং একগুচ্ছ চুল, মাইকেল জ্যাকসনের ব্যবহার করা 5টি পণ্য এবং ব্রিটিশ সঙ্গীত তারকা অ্যামি উইনহাউসের ব্যবহার করা পোশাকও নিলামে থাকবে।
জানিয়ে দিব শাহজালাল ইসলামী ব্যাংক আন্তর্জাতিক সংবাদ। সিরিয়ায় চলমান সহিংসতা বন্ধে একমত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে 2 ঘন্টার বৈঠকে দামেস্কের বিপক্ষে কোনো চুক্তি সই হয়নি বা সংকট উত্তরণে করণীয় ঠিক করতে পারেনি দুই প্রেসিডেন্ট। মেক্সিকোর লাস কাবুজে G20 সম্মেলনে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন ওবামা ও পুতিন। দুই বৈঠকের পর সংবাদ সম্মেলনে বিস্তারিত না জানালেও দুই প্রেসিডেন্ট ওবামা ও পুতিন জানিয়েছেন বাশার আল আসাদের রক্তক্ষয়ী অধ্যায় শেষ করার ব্যাপারে তাদের আলোচনা ফলপ্রসূ। এ পর্যায়ে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড অর্থনীতি সংবাদ। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একটিকে সভায় ৩,০৩৯ কোটি টাকা ব্যয় বাংলাদেশ রুরাল ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন প্রকল্প সহ 8টি প্রকল্প অনুমোদন করা হয়েছে। প্রকল্পের আওতায় 33টি জেলার আর্সেনিক ও লবণাক্ত এলাকায় বিশুদ্ধ পানি ও স্যানিটেশন সুবিধা দেওয়া হবে। সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, পরিকল্পনা মন্ত্রী এ কে খন্দকার, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এবং অন্যরা। প্রস্তাবিত জাতীয় বাজেট ও স্থানীয় সরকার বিষয়ে মতবিনিময় সভা করেছে গভর্নেন্স অ্যাডভোকেসি ফোরাম। বক্তারা বলেন, জন অংশগ্রহণমূলক উন্নয়ন পরিকল্পনার মধ্য দিয়ে জাতীয় বাজেট প্রণয়ন করতে হবে। প্রস্তাবিত বাজেটে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর জন্য বরাদ্দ করা ১,৯২৭ কোটি টাকার উপর আরও কমপক্ষে 50% বাড়ানোর 7 দফা সুপারিশ করেন তারা। বক্তৃতা করেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ রহমত আলী এবং অন্যরা। জানিয়ে দিব পূবালী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। মিশ্র ফলের বাগান করে সাফল্যের নজির গড়েছেন টাঙ্গাইলের কালীহাতির যুবক জুয়েল। ফল বিক্রি করে বছরে প্রায় 15 লাখ টাকা আয় করেন তিনি। তাকে দেখে ফল বাগান গড়তে এগিয়ে এসেছেন এলাকার অনেকে। মুসলিম উদ্দিন আহমেদের রিপোর্ট। কালীহাতির ফুলতলা গ্রামে পৈতৃক সূত্রে পাওয়া 2 একর জমিতে আমিনুল হক জুয়েল শুরু করেন ফলের বাগান। 2-1 বছরেই ব্যাপক সাফল্য আসে তার। এখন 5 একর জমিতে ফলের আবাদ করে বছরে লাভের হিসাব করেন 15 লাখ টাকার। প্রথম আমি 6টা চারা আনি, ওই 6টা চারা থেকে নিজে কলম করে পুরো বাগানে চারা ছড়াই। পরবর্তীতে আমি চারা কইরা চারা বিক্রি করি। আর চায়না 3 লিচু আর উন্নত জাতের মানসম্পন্ন আম, কুল, পেয়ারা প্রভৃতি ফলের চারা, কলম এমনকি ফল আমি বিক্রি করি। তার দেখা দেখি এলাকার অনেকেই শুরু করেছেন মিশ্র ফলের বাগান। অভাব ও বেকারত্ব দূর হয়েছে তাদেরও। পুরো ফুলতলায় পরিণত হয়েছে ফলের বাগানে। জুয়েলের বাগানটা দেখেই আমি 180% জায়গার মধ্যে বাগান করেছি। মিশ্র ফলের বাগান শুরু করছে আর কি। তবে আশা করি আগামী বছর থেকে আমি ফল পাওয়া শুরু করব। এলাকায় ফল উৎপাদনের এই সাফল্য দেখে কৃষি বিভাগও অনেক উৎসাহী। উপসহকারী কৃষি অফিসারদের প্রত্যক্ষ সহযোগিতায় আজকের বেকার আমিনুল হক জুয়েল বিরাট সাফল্য অর্জন করেছে। সে এখন স্বাবলম্বী। তার প্রায় 100 বিঘার মতো এখানে মাতৃগাছের আম্রপলি এবং চায়না 3 বাগান রয়েছে লিচুর। সংশ্লিষ্টরা এও আশা করছেন দেশের সকল এলাকায় সৃষ্টি হতে পারে এমন সাফল্যের নজির। আমিনুল হক জুয়েলের মিশ্র ফলের বাগান এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ জুগিয়েছে। সাফল্যের এই ধারাবাহিকতা নিজেদের মধ্যে প্রতিষ্ঠিত করতে চান তারা। টাঙ্গাইলের কালীহাতি উপজেলার ফুলতলা থেকে মুসলিম উদ্দিন আহমেদ, চ্যানেল আই। এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 11তম বার্ষিক সাধারণ সভা করেছে শাহজালাল ইসলামী ব্যাংক। সভায় শেয়ার হোল্ডারদের 25% স্টক ডিভিডেন্ড প্রদানের সিদ্ধান্ত হয়েছে। সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান আনোয়ার হোসেন খান। উপস্থিত ছিলেন ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাজ্জাদুজ্জুম্মা, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান সরকার এবং অন্যান্যরা। জানিয়ে দিচ্ছি আইসিবি ইসলামিক ব্যাংক বৈদেশিক মুদ্রা বিনিময় হারের খবর।
মার্কিন ডলার ৮২ টাকা ২৫ পয়সা, ব্রিটিশ পাউন্ড ১২৯ টাকা ৩৮ পয়সা, ইউরো ১০৪ টাকা ২৭ পয়সা, অস্ট্রেলিয়ান ডলার ৮৩ টাকা ৭৩ পয়সা, সিঙ্গাপুর ডলার ৬৫ টাকা ২২ পয়সা, মালয়েশিয়ান রিঙ্গিত ২৬ টাকা ২০ পয়সা, ইউএই দিরহাম ২২ টাকা ৫০ পয়সা, কুয়েতি দিনার ২৯৫ টাকা ৯৪ পয়সা এবং সৌদি রিয়াল ২২ টাকা ৪ পয়সা। থাকছে বেসিক ব্যাংক তথ্য প্রযুক্তির সংবাদ। ভারতের বাজারে 3G'র মূল্য ৮০ ভাগ কমিয়েছে ভোডাফোন। এর ফলে গ্রাহকরা মাত্র ২৫ রুপিতে ২৫ মেগাবাইট ডাটা ব্যবহার করতে পারবেন। বাজারে এসেছে মাইক্রোসফটের নতুন ট্যাবলেট সারফেস। উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেম ভিত্তিক এই ট্যাবলেটটির ওজন মাত্র ১.৩ পাউন্ড। $10 কোটি সফটওয়্যার প্রতিষ্ঠান ফেস.কম কিনে নিয়েছে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক। প্রতিষ্ঠানটি কম্পিউটারে মানুষের চেহারা চেনার প্রযুক্তি তৈরি করেছে বলে বিশাল বাজেটে তা অধিগ্রহণ করেছে ফেসবুক। দর্শক, সংবাদে আবারও ইস্টার্ন ব্যাংক বিরতি নিচ্ছি। বিরতির পরে অন্যান্য সংবাদের সাথে আরো জানিয়ে ফিরছি। পদ্মা সেতু প্রকল্পে অনিয়মের অভিযোগে জাতীয় সংসদের হুইপ নুরুল আলমের ভাইকে জিজ্ঞাসাবাদ। বিশ্বব্যাংকের তথ্যের ভিত্তিতে অনুসন্ধান করছে দুদক। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। বিরতির পরে আরো একবার আমন্ত্রণ। পদ্মা সেতু প্রকল্পের পরামর্শক নিয়োগে অনিয়মের অভিযোগে জাতীয় সংসদের হুইপ নূর আলম চৌধুরী লিটনের ভাই নিক্সন চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন। সংস্থার চেয়ারম্যান জানিয়েছেন, বিশ্বব্যাংকের দেওয়া তথ্যের ভিত্তিতে অনুসন্ধান জোরদার করা হয়েছে। প্রয়োজনে সাবেক যোগাযোগ মন্ত্রী সহ যে কাউকেই জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান তিনি। রোকসানা আমিনের রিপোর্ট। দুদকের তলবে মঙ্গলবার সকাল ৯:৩০টায় আসেন নিক্সন চৌধুরী। ১১টা পর্যন্ত জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে সাংবাদিকদের চোখ এড়াতে চান তিনি। পদ্মা সেতু নির্মাণ ও পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংকের অর্থায়ন স্থগিতের পর বিষয়টি তদন্তের সিদ্ধান্ত নেয় দুদক। দুদক চেয়ারম্যান জানান, এক দফা তদন্তের পর মূল সেতু নির্মাণের ঠিকাদার নিয়োগে কোনো অনিয়ম পাননি তারা। তবে পরামর্শক নিয়োগে অনিয়মের সঙ্গে যাদের সম্পৃক্ততা থাকবে সবাইকেই জিজ্ঞাসাবাদ করা হবে। বিশ্বব্যাংক দুর্নীতি দমন কমিশনকে কিছু তথ্য দিয়েছে। সেই তথ্যের ভিত্তিতে আমরা পরামর্শক নিয়োগের অনুসন্ধান আরো জোরদার করার জন্য তদন্ত দলকে শক্তিশালী করেছি। যেসব তথ্য বিশ্বব্যাংক প্রদান করেছে তার ভিত্তিতে আমরা এসএনসি ডাটাবেজের সাথে কারা সম্পৃক্ত ছিল তা খতিয়ে দেখছেন। তদন্তের স্বার্থে সাবেক যোগাযোগ মন্ত্রী ও বর্তমান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে আবারও জিজ্ঞাসাবাদের কথা জানান দুদক চেয়ারম্যান। হলো এক পক্ষ, আর সরকারি ব্রিজ অথরিটির সাথে যারা সম্পৃক্ত তারা আরেক পক্ষ। সৈয়দ আবুল হোসেন হলো ব্রিজ অথরিটির এই পক্ষের লোক। আমরা এই পক্ষের লোকদেরকে ভালোভাবে আগে পরীক্ষা নিরীক্ষা করব, তারপরে এই পক্ষের লোকদেরকে, কারণ আমাদেরকে তো জানতে হবে, আমাদের অনুসন্ধানকারীদেরকে তো জানতে হবে কে নাটের গুরু। পদ্মা সেতু প্রকল্পের পরামর্শক নিয়োগে সর্বনিম্ন দরদাতা হিসেবে কাজ পায় কানাডা ও যুক্তরাজ্যের যৌথ অংশীদারিত্বের প্রতিষ্ঠান এসএনসি লাভালিন। কানাডায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠায় এরই মধ্যে ২ কর্মকর্তাকে আটক করেছে কানাডা পুলিশ। তাদের প্রতিবেদনও এ মাসের শেষ সপ্তাহ অথবা আগামী মাসে পাওয়া যাবে বলে জানান দুদক চেয়ারম্যান। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। সড়ক দুর্ঘটনা রোধে ৪ লেন ৬ লেন রাস্তা তৈরির চেয়ে জনসাধারণের সচেতনতাই বেশি জরুরি বলেছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। সড়ক দুর্ঘটনা প্রতিরোধ দিবসে আলোচনায় তিনি বলেন, সড়ক দুর্ঘটনার জন্য চালকদের ওভারটেকিং কিংবা অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর পাশাপাশি পথচারীরাও দায়ী। সোসাইটি অফ সার্জনস অফ বাংলাদেশের আয়োজনে মন্ত্রী জানান, নতুন মহাসড়ক নির্মাণের চেয়ে সড়ক সংস্কারকে প্রাধান্য দেওয়া হয়েছে।
শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা করে অটোরিকশার ভাড়ার হার পুনর্নির্ধারণের দাবি জানিয়েছেন ঢাকা জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন। সমাবেশে অটোরিকশা চালকরা বলেন, সরকার সিএনজির দাম 50 ভাগ বাড়ানোর পর ভাড়ার যে হার ঠিক করেছে তা বাস্তবসম্মত নয়। পুলিশি হয়রানিরও অভিযোগ করেন তারা। পর্যটন শিল্পের উন্নয়নে ভূমিকা রাখতে কর্পোরেট চুক্তি করেছে চ্যানেল আই এবং কক্সবাজারের হোটেল দ্য কক্স টুডে। চুক্তিতে সই করেন চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং কক্স টুডের পরিচালক সেলস ও মার্কেটিং মহিউদ্দিন খান খোকন। দেশের পর্যটন শিল্পের বিকাশে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছে এই দুই প্রতিষ্ঠান। চুক্তি অনুষ্ঠানে ছিলেন চ্যানেল আই এর সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার আমিরুল ইসলাম, প্রোগ্রাম ম্যানেজার শহীদুল আলম সাচ্চু, কক্স টুডের জেনারেল ম্যানেজার হুমায়ুন কবির এবং অন্যান্যরা। আবারও ইস্টার্ন ব্যাংক বিরতি দিচ্ছে। আর বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে খেলার খবরে নিয়ে ফিরছি। প্রিমিয়ার লিগ ফুটবলে মোহামেডানের 3-0 গোলে হারিয়েছে রহমতগঞ্জকে। পয়েন্ট টেবিলে 2 ধাপ এগিয়ে 4 নম্বরে সাদা কালোরা। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। চলুন জেনে নেওয়া যাক বিরতির পরের আয়োজনে কি থাকছে। আশুলিয়ায় সকল বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ। রাজধানীর শহীদ আসাদ মিলনায়তনে সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা বলেন, আসন্ন রোজা এবং ঈদের আগে কারখানাগুলো চালু না করলে ক্ষতির সম্মুখীন হতে হবে শ্রমিকদের পরিবারগুলো। সংবাদ সম্মেলনে কারখানা চালু করে কাজের পরিবেশ ফিরিয়ে আনা, চলমান ত্রিপাক্ষিক আলোচনা অব্যাহত রাখা এবং শ্রমিকদের রেশনিং চালু করা সহ 5টি প্রস্তাবনা ও দাবি পেশ করা হয়। 11 থেকে শিক্ষা নিয়ে উদ্ভট চিন্তা থেকে সরে আসতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ঢাকা বিভাগীয় শাখার উদ্যোগে ভাষা সৈনিক গাজীউল হক এবং চলচ্চিত্রকার বাদল রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি কথা বলেন। সৈয়দ হাসান ইমামের সভাপতিত্বে বক্তৃতা করেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সতীশ চন্দ্র রায়। মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর শিরিন শারমিন চৌধুরী বলেছেন, নারী নির্যাতনের বিষয়ে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। বাংলাদেশ ও ডেনমার্ক সরকারের যৌথ উদ্যোগে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ন্যাশনাল হেল্পলাইন সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারকুল ইসলাম, ঢাকায় নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত অ্যাসভেন্ট ওলিং। জানিয়ে দিব ইলেকট্রোমার্ট টি20 ক্রিকেট আপডেট। জিম্বাবুয়েতে ত্রিদেশীয় প্রাণ আরএফএল টি20 ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচেও হেরেছে বাংলাদেশ। হারারে স্পোর্টস ক্লাব মাঠে শক্তিশালী সাউথ আফ্রিকা 209 রানের জবাবে 8 উইকেটে 170 তুলে বাংলাদেশ 39 রানে হেরে যাওয়ায় ফাইনালে ওঠা অনিশ্চিত হয়ে পড়েছে। বৃহস্পতিবার ফিরতি লেগে জিম্বাবুয়ের সঙ্গে জয় না পেলে বিদায় নিশ্চিত টাইগারদের। রিপোর্টে আরও জানাচ্ছেন সাইদুর রহমান শামীম। স্কোয়াডে নেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। ইনজুরিতে শক্তিশালী সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচে ওপেনার তামিমকে প্রথম একাদশের বাইরে রেখে ব্যাকফুটে বাংলাদেশ। শুরুতেই সাউথ আফ্রিকানদের ব্যাটে ঝড়ের তাণ্ডব। অধিনায়ক আমলা আর লেভির 32 বলে 70 রানের ওপেনিং পার্টনারশিপে এলোমেলো টাইগার শিবির। 21 বলে 2 ছক্কায় লেভি 37 করে ফিরে যাওয়ার পর আমলা, ইনগ্রাম, মোরকেল ও ডুমিনিক ঝোড়ো ব্যাটে সাউথ আফ্রিকার রানের পাহাড়। 53 ডেলিভারিতে 3 ছক্কায় 88 রান আমলার। দুর্বল বোলিংয়ের সঙ্গে ভক্তদের লজ্জা বাড়ালো নরবরে ফিল্ডিং। ইনগ্রামের 29 এবং 7 বলে 1 ছক্কায় ডুমিনির অপরাজিত 23। প্রথম 10 ওভারে 95 আর শেষ 10 ওভারে 114। ততক্ষণে ম্যাচ সাউথ আফ্রিকানদের পকেটে। ওপেনিংয়ে আশরাফুলের সঙ্গী তরুণ আনামুল ক্যারিয়ারের প্রথম ম্যাচে ব্যর্থ। আশরাফুলের মতোই দারুণ শুরু করে 31 বলে 4 বাউন্ডারিতে 33। টোসবের বলে দৃষ্টিকটু শটে আত্মাহুতি। এরপর বাংলাদেশে ইনিংসের গল্পটা গতানুগতিক। আসা যাওয়ার পালা। জহিরুল কিংবা তরুণ নাসির ভরসা হয়ে উঠতে পারেননি। ক্যাপ্টেন ও তার ডেপুটির 61 রানের মান বাঁচানো পার্টনারশিপে ব্যবধান কমলেও
ওভার পিছু রান রেটকে বাগে আনা যায়নি। 2 ছক্কায় 34 করে রিয়াদ বিদায় নিলেও 32 ডেলিভারিতে 1 ছক্কায় হাফ সেঞ্চুরিতে অপরাজিত মুশফিক ছিলেন ইনিংসের শেষ পর্যন্ত। সাইদুর রহমান শামীম, চ্যানেল আই। এ পর্যায়ে গ্রামীণ ফোন খেলার খবর। গ্রামীণ ফোন বাংলাদেশ লিগের রেলিগেশন নিশ্চিত হওয়া রহমতগঞ্জের বিপক্ষে 3-0 গোলের বড় জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। এই জয়ে 18 ম্যাচে 7 জয়, 7 ড্র এবং 4 হারে 28 পয়েন্ট নিয়ে টেবিলের 4 নম্বরে উঠে এসেছে মোহামেডান। বঙ্গবন্ধু স্টেডিয়ামের ম্যাচে শুরু থেকে রহমতগঞ্জকে কোণঠাসা করে রাখে সাদা কালোরা। মাত্র 3 মিনিটের সময় মোহাম্মদ রনির গোলে এগিয়ে যান হাসান আল মামুনের দল। রহমতগঞ্জ গোল পরিশোধে মরিয়া হয়ে খেললেও লাভ হয়নি, বরং 84 মিনিটের ব্যবধানে দ্বিগুণ করেন মোহামেডানের নাদুকাওয়া। অতিরিক্ত সময়ে ক্যামেরনের এই স্ট্রাইকার আরও একটি গোল করেন।